আচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই ইউনিকো হসপিটালস। দর্শক, আমাদের ছোট বড় নানান সার্জারি থেকে শুরু করে মায়েদের সন্তান জন্মদান, এই সময়গুলোতে চিকিৎসার যে অনুষঙ্গটি অত্যন্ত অপরিহার্য হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে অ্যানেস্থেশিয়া। অ্যানেস্থেশিয়া শব্দটি আমাদের অনেক সময় ভীতি তৈরি করে, কিন্তু এটি যেটি বলছি যে আমাদের চিকিৎসার সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। আবার আমরা দেখছি যে কখনো কখনো এর ভুল প্রয়োগে নানান বিপদও ঘটছে। তাহলে কিভাবে আমরা অ্যানেস্থেশিয়ার নিরাপদ ব্যবহার নিশ্চিত করব, সেই বিষয়ে আজকে কথা বলবো। এ বিষয়ে কথা বলার জন্য তিনজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাক্তার হাসান মুর্শেদ, তিনি কোঅর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেশিয়া বিভাগ, ইউনিকো হসপিটালস, ঢাকা। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান, তিনি সিনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেশিয়া বিভাগ, ইউনিকো হসপিটাল, ঢাকা। এবং আছেন মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার আরিফুল হক, তিনি সহযোগী কনসালটেন্ট অ্যানেস্থেশিয়া বিভাগ, ইউনিকো হসপিটাল, ঢাকা। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি প্রথমে ডাক্তার হাসান মুর্শেদ আপনার কাছে আসতে চাই। এই যে অ্যানেস্থেশিয়া শব্দটি, এটি যেটি বলছি যে আমাদের খুব দরকার হয়ে পড়ে কিন্তু আবার ভীতিও তৈরি করে, বিষয়টা আসলে কি? এর নানান রকম বাংলা শব্দও কিন্তু খানিকটা পরিচয় আছে। আমরা কখনো বলছি অচেতন করে ফেলছে, কখনো বলছি অজ্ঞান করে ফেলছে। কোন শব্দটা এবং কোন কনসেপ্ট দিয়ে আমরা অ্যানেস্থেশিয়া বিভাগটিকে বুঝবো? ধন্যবাদ আপনাকে। আপনি কোনো ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বললো আপনাকে অপারেশন করতে হবে, অর্থাৎ অস্ত্রোপচার করতে হবে। তখন আপনি খেয়াল করে দেখেন, আপনার তখন প্রথম প্রশ্নটা যেটা মাথায় আসবে সেটা আসবে যে আচ্ছা, আমি অপারেশন সময় কি খুব ব্যথা পাবো? জি। আচ্ছা, আমি জ্ঞান থেকে ফেরত আসবো তো? আচ্ছা, এটা আমার অপারেশনের ঝুঁকিটা কেমন? সত্যি কথা বলতে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে গেলে কিন্তু একটা ডিপার্টমেন্টের প্রশ্ন আসে, সেটা কিন্তু অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্ট। যদিও সার্জারি বা অস্ত্রোপচার করতে গেলে সেখানে আপনার সার্জন আছেন, অ্যানেস্থেশিওলজিস্ট আছেন, নার্সেস আছে, টেকনিশিয়ান আছে, ক্লিনার পর্যন্ত আছে। কেউ কার ছাড়া চলবে না, অর্থাৎ টিম অ্যাপ্রোচ। কিন্তু এই আনসারগুলো দেওয়ার জন্য যাদেরকে দরকার সেটাই কিন্তু অ্যানেস্থেশিওলজিস্ট। আচ্ছা, সেই অ্যানেস্থেশিওলজিস্টে আমরা বেসিক ফোকাসটা থাকে, আমরা একটা শব্দ ব্যবহার করি, একটা কোড ইউজ করি, সেটা বলি আপনি যখন অচেতন, আমরা তখন আপনার সেবায় সচেতন। তো আমরা আসলে অ্যানেস্থেশিয়া বলতে সোজা বাংলায় বলি আপনাকে অনুভূতিহীন করে দাও। অনুভূতিহীন করে দাও। এখন অনুভূতি আমাদের কি কি আছে? মোটা দাগে বলতে গেলে আমরা বলবো যে আমার ব্যথার অনুভূতি আছে, আমাকে ধরলে টাচের অনুভূতি আছে, আমার ইমোশনের অনুভূতি আছে। এই তিনটাকে আমি যদি মোটা দাগে দেখি, সেটাই আমরা বিবেচনায় আনি, তাহলে আমরা অ্যানেস্থেশিয়া কী করি? আপনাকে অনুভূতিহীন করে দিই। এটার সাথে ঘুমের একটা সম্পর্ক আছে, ঘুমেও তো আপনি অনুভূতিহীন। জি। তাই কি অ্যানেস্থেশিয়া হলো না? ঘুমে কিন্তু আপনাকে ধাক্কা দিলে আপনি উঠে যাবেন, কিন্তু অ্যানেস্থেশিয়াতে কিন্তু উঠানো যাবে না, এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। সো এই ডিফারেন্সটা হলো অ্যানেস্থেশিয়ার সাথে ঘুমের। এখন আমরা অ্যানেস্থেশিয়া কতভাবে করতে পারি? আমরা আসলে একটা হলো সম্পূর্ণ অজ্ঞান পদ্ধতিতে করতে পারি, আর একটা হলো যে আমরা নির্দিষ্ট স্থান অবস্করণের মাধ্যমে। সম্পূর্ণ অজ্ঞান করাটা যেটা হলো, সেটা আমরা বিভিন্ন ওষুধপত্র দিয়ে সেটা সম্পূর্ণ অজ্ঞান করি। সেটা আবার আমাদের নির্দিষ্ট টেকনিক্যাল টার্ম, সেটা আমি না গেলাম। আপনাদের দর্শকদের সাধারণ বোঝার জন্য কিছু ওষুধ দিয়ে আমরা তাকে, কিছু ওষুধ এবং গ্যাসের মাধ্যমে আমরা অজ্ঞান করি। আর নির্দিষ্ট স্থান অবস্কর, আমার যে জায়গাটা অপারেশন সেই জায়গাটা যদি আমি অবশ করে দিই আর আমাকে সম্পূর্ণ অচেতন করার প্রয়োজন হয় না, সেটা একটা পদ্ধতি। এই দুই পদ্ধতিতে বেসিক্যালি আমাদের অ্যানেস্থেশিয়াটা হয়। ধন্যবাদ অনেক, যে পুরো বিষয়টিকে দর্শকদের সামনে একেবারে সহজ করে উপস্থাপন করার জন্য। এবার আমি আসি ডাক্তার আরিফুল হক আপনার কাছে, যে এই যে প্রসঙ্গটি আমরা খানিকটা জেনে নিলাম যে আমরা কখনো কখনো পার্শিয়াল অ্যানেস্থেশিয়া দিতে পারি, আংশিক দিতে পারি, কখনো পুরোটা দিতে পারি। তার মানে বোঝা যাচ্ছে যে আপনাদের কিন্তু একটা অ্যাসেসমেন্ট করতে হবে যে কাকে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে নেবেন। এই যে বিশেষ করে অপারেশন পূর্ববর্তী যে অ্যাসেসমেন্ট, যেটা এটি আমরা কিভাবে আপনারা করেন? আপনাকে ধন্যবাদ, চ্যানেল 24 এবং অবশ্যই প্ল্যানেটারি হেলথ একাডেমিকে ধন্যবাদ। ডিউরিং কোভিড প্যান্ডেমিক ওনারা অসাধারণ কিছু কাজ করেছেন। খুব চমৎকার একটা কোশ্চেন করেছেন এবং খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন করেছেন। তো এটাকে আমরা বলি যে প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্ট। যে কোনো একটা অপারেশনের সাকসেসফুল আউটকাম বের করার জন্য খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে যে তার প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্ট। প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্টটা কতটুকু মেটিকুলাসলি এবং সুন্দরভাবে করা গেল, এটা হচ্ছে অপারেশনের সময় ইন্ট্রাঅপারেটিভ পিরিয়ডের যে মেইনটেনেন্সটা এবং পোস্ট অপারেটিভ আউটকাম, এটার উপর অনেকাংশেই ডিপেন্ড করে। আচ্ছা, তো প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্ট হচ্ছে যে এটা অ্যানেস্থেশিয়া, একটা প্রি অ্যানেস্থেশিয়া ক্লিনিক থাকে, সেখানে একজন অ্যানেস্থেশিওলজিস্ট থাকে এবং ওনার কাছে
রোগীরা যদি হাঁটতে পারেন তাহলে ওনার আমাদের এই ক্লিনিকটায় আসবেন। এবং মাঝে মাঝে অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টরা দেখা যায় বেড কেস থাকে, ওনারা চলতে পারেন না, তখন সেই ক্ষেত্রে আমরা অ্যানেস্থেসিওলজিস্টরা ওনাদের ওয়ার্ডে যাই বা কেবিনে যাই, যে আমরা অ্যাসেসমেন্টটা করি। তো এই অ্যাসেসমেন্টটা অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে। এর মাঝে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা কেন এই অ্যাসেসমেন্টটা করি। তার অন্যতম কারণ হচ্ছে যে আমরা ঝুঁকি নির্ণয় করি, যে পেশেন্টটার কতটুকু ঝুঁকি আছে অপারেশনের, এবং এই পেশেন্টটার কোন ধরনের অপারেশনের জন্য কোন ধরনের অ্যানেস্থেসিয়াটা আমরা প্রয়োগ করব। স্যার অলরেডি বলেছেন যে বিভিন্ন ধরনের অ্যানেস্থেসিয়া ক্যাটাগরি নিয়ে, এবং তার পরবর্তী যে ওনার যে পোস্ট অপারেটিভ যে ম্যানেজমেন্ট আছে, স্পেশালি দ্য পোস্ট অপারেটিভ অ্যাডভাইসেস এবং হচ্ছে যে পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্ট, সেগুলো আমরা তখনই অনেকাংশে সিদ্ধান্ত নিয়ে নিই। এবং প্রত্যেকটা রোগীরই দেখা যায় যে অপারেশনটা করতে আসছেন, হয়তো অনেকের কোনো কোনো অসুখ থাকে না, ডিজিজ থাকে না, আবার অনেকের সাথে অন্যান্য কিছু আমরা বলি যে কোমরবিডিটিস, অন্যান্য অ্যাসোসিয়েটেড ডিজিজ থাকে। তো সেই ডিজিজগুলোকে আমরা একটা অপটিমাম লেভেল, এই অজ্ঞানটা করার জন্য বা অপারেশনটা করার জন্য একটা অপটিমাম লেভেল আমরা নিয়ে আসতে হয় ফর সাকসেসফুল আউটকাম। আচ্ছা, এটা খানিকটা যদি যেমন অনেক সময় বলা হয় যে যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে সেটাকেও আপনার একটা রেঞ্জের ভেতরে আনতে হবে। খুব উচ্চ অবস্থা কিন্তু আপনি তাকে হয়তো ঝুঁকিপূর্ণ মনে করছেন। আমাদের একটা মাত্রা থাকে যে এত থেকে এত পর্যন্ত ডায়াবেটিস পেশেন্টটার যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি তাহলে হি ইজ ফিট ফর অপারেশন। আচ্ছা, ওকে। তাহলে এই অ্যাসেসমেন্ট, এটা খুব ভালো একটা পয়েন্ট বলেছেন যে রোগীর অপারেশনের পরে অথবা যে কোনো ট্রিটমেন্ট হচ্ছে তার পরবর্তীতে উনি কেমন রেসপন্স করবেন বা তার পরবর্তী ধাপগুলো কেমন হবে সেটাও কিন্তু আপনি আগে থেকেই ঠিক করে নিচ্ছেন এবং চেষ্টা করছেন যতখানি বোঝা যায়। তাহলে এই প্রক্রিয়াটার ভিতরে আপনারা সাধারণত কি কি জিনিস আপনারা কনসিডার করেন একটা অ্যাসেসমেন্টের সময়? যেমন আমি ধরে নিচ্ছি যে 5টা 10টা 15টা এরকম এক নাম্বার অফ প্যারামিটারস হতে পারে, মূলত কোন কোন জিনিসগুলো আসে? আপনি প্যারামিটারগুলো বলেছেন, বা প্যারামিটারগুলোকে আমরা আবার বিভিন্ন হেডিংসে নিয়ে যাই। যেমন পেশেন্টের পার্টিকুলার্স, যেমন হচ্ছে পেশেন্টটা কি মেল বা ফিমেল, তার ওয়েট কত। খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে বিএমআই, আপনি বোধহয় জানবেন যে হাইট এবং ওয়েট ক্যালকুলেশন করে আমরা একটা বিএমআই করি, এবং আমরা বলি যে অবিস কিনা, মানে স্থূল কিনা, বা বিএমআই এর সাথে স্থূলতার সাথে অন্যান্য অনেক ডিজিজ জড়িত আছে। সাথে সাথে হচ্ছে যে ওনার অন্য কোনো অসুখ আছে কিনা সেগুলোকে অপটিমাইজ করা, এবং আমরা কিছু এই এক একটা অপারেশন ভেদে এবং রোগ ভেদে আমরা কিছু কিছু টেস্ট করতে দেই। সেই টেস্টগুলোর নর্মাল রেঞ্জ বা কোন রেঞ্জে আছে বা তার সেই অসুখের মাত্রা কতটুকু সেগুলো আমরা নির্ণয় করতে পারি। এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে সেটা হচ্ছে এয়ারওয়ে অ্যাসেসমেন্ট। কারণ যদি যে কোনো অপারেশন হোক, সেটা হতে পারে পার্শিয়াল বা রিজিওনাল আমরা বলতে পারি, আমরা কিন্তু প্রিপারেশন নেই যে এই পেশেন্টটা হয়তো পুরোপুরি অজ্ঞান করতে হতে পারে। আমরা বলছি না যে সব রোগীর পুরোপুরি অজ্ঞান লাগবে, ইভেন একটা সিজারের পেশেন্টও কিন্তু পুরোপুরি অজ্ঞান করতে হতে পারে। সেজন্য আমরা এয়ারওয়েটা অ্যাসেসমেন্ট করে ফেলি। এয়ারওয়ে অ্যাসেসমেন্ট মানে হচ্ছে যে আমরা শ্বাসনালীর মাঝে একটা আর্টিফিশিয়াল শ্বাসনালী তৈরি করি একটা এন্ডোট্রাকিয়াল টিউব দিয়ে। সরি ফর সাম মেডিকেল ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করছি। তো কাজেই এই অ্যাসেসমেন্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং রোগীদেরকে আমরা একটা ক্যাটাগরাইজ করি, এটাকে বলা হয় যে আমেরিকান সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্ট ক্লাস ASA 1, ASA 2, এরপর ASA 5 পর্যন্ত আমরা রোগীদেরকে ক্যাটাগরাইজ করি। যে কোন রোগীটা আমি আগে থেকেই অপারেশন থিয়েটারে যাওয়ার আগেই বা অজ্ঞান শুরু করার আগেই আমি জেনে নিব এই রোগীটার ঝুঁকি মাত্রা। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কাউন্সেলিং অ্যান্ড কনসেন্ট। একজন পেশেন্ট একটা বড় অপারেশনের ভিতর দিয়ে যাবেন, একটা অজ্ঞান নিয়ে সবার একটা ভীতি আছে, তো সেই ভীতিগুলো কমানো এবং সে কি প্রক্রিয়াতে যাবে, আমরা কি ধরনের তাকে অ্যানেস্থেসিয়াটা দিব, এই অপারেশনের কনসিকোয়েন্সটা কি হবে, সেই অপারেশনের মুহূর্তে তার কেমন লাগতে পারে, বা এই অপারেশনের পরবর্তীতে তার যখন জ্ঞান ফিরবে তখন ওনার কি ধরনের কনসিকোয়েন্সগুলো ফেস করবেন। তো সেগুলো আমরা ওনার সাথে ডিটেলস আগে থেকে আলোচনা করে নিই,
জি, এটা একটি কাউন্সেলিংটা আসলে খুবই Counseling গুরুত্বপূর্ণ খুবই একটা ব্যাপার। অনেক ধন্যবাদ ডক্টর আরিফ সুন্দর করে ব্যাখ্যা করার জন্য। এবার আমি আসি প্রফেসর মুজিবুর রহমান আপনার কাছে। আমরা যে এই যে অ্যাসেসমেন্টের কথাটা বললাম, এটা করতে গিয়ে নিশ্চয়ই আপনারা পাবেন যে কেউ কেউ একটু হাই রিস্ক, উচ্চ ঝুঁকিতে আছে, কিন্তু তার আবার চিকিৎসাটাও দরকার। যেমন খুব একজন বয়স্ক মানুষ, তার হয়তো একটা ওপেন হার্ট সার্জারি লাগবে, সম্প্রতি একজন রাজনীতিবিদের হলো ওপেন হার্ট সার্জারি। তাহলে এরকম যখন একটু ঝুঁকিপূর্ণ কেউ আসে, সেক্ষেত্রে আপনারা কি কি জিনিস মাথায় রাখেন, কিভাবে এই বিষয়গুলো আপনারা এগিয়ে নেন? ধন্যবাদ আপনাকে, একই সাথে যারা আমাকে শুনছেন চ্যানেল 24-এর মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ যে আমি গর্ববোধ করি যে আমি একজন ডাক্তার, এবং দ্বিতীয়ত আমি একজন অ্যানেস্থেটিস্ট, আর তৃতীয়ত ইন্টেন্সিভিস্ট যে নিবিড় পর্যবেক্ষণ করে রোগীকে। তো হাই রিস্ক পেশেন্ট নিয়ে কথা বলতে গেলে বলতে হয় যে যেই রোগীটার মরবিডিটি আর মোর্টালিটি রিস্ক আছে, মোর্টালিটি তো ডেথ, মানে একটা রোগী মারাই যাবে এরকম। তো আর মরবিডিটি হচ্ছে কো এক্সিস্টিং ডিজিজ, যেই রোগীগুলির কারণে রোগীটা রিস্ক হচ্ছে তার অপারেশনের জন্য, যে রোগীর অপারেশনে লাগবে কিন্তু এই রিস্কের ভিতর দিয়ে যেতে হবে। তো আমরা যেমন ধরেন একটা এক্সট্রিম এজ 3 ইয়ার্সের নিচে 70 বছরের বয়সের পরে একটা রিস্ক ফ্যাক্টর, একটা পেশেন্ট ডায়াবেটিক, হাইপারটেনসিভ, ইসকেমিক হার্ট ডিজিজ, রেসপিরেটরি ডিজিজ, রেনাল ফেলিউর পেশেন্ট, তার অপারেশন লাগবে। কিন্তু আমি কি এই অপারেশনকে অ্যাভয়েড করতে পারবো এই রিস্কের সাথে? না, অপারেশন করাবো, কিন্তু এই রিস্ক নিয়েই করতে হবে। ডক্টর আরিফ যেমন করে বললেন যে অ্যাসেসমেন্ট করতে হবে এবং তাকে অপটিমাইজ করতে হবে। একই সাথে এই জায়গাটা একটু বাড়তি আমাদেরকে বেশি কেয়ার নিতে হয়, সেটা হলো রুগীকে ইনফর্ম কনসেন্ট একটা ব্যাপার থাকে। রুগীকে বুঝেই বলতে হবে, রুগীর আত্মীয় স্বজনকে বলতে হবে যে, এবং কনসার্ন যে সার্জন আছেন উনি জানবেন যে আপনার রুগীটা রিস্ক আছে, এই রুগীটার জন্য আপনাকে এই মৃত্যু ঝুঁকি জেনেই আমরা অপারেশন করতে রাজি আছি। এবং আমাদের জ্ঞান এবং বাংলাদেশে একটা বড় আমাদের ধারণার যে অ্যানেস্থেটিস্টটা কীরকম লেখাপড়া, ঠিক অন্যরকম সাবজেক্টে যেরকম পড়াশোনা করে আসে এবং দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণের মাধ্যমে এই অ্যানেস্থেটিস্ট বাংলাদেশে, এবং ওনারা অত্যন্ত সুদক্ষ, এবং আমি বল আপনারা নিরাপদ নিশ্চিন্তে এই অ্যানেস্থেটিস্ট নিতে পারেন। এই জন্য বিদেশে যাওয়ার দরকার নেই আমাদের, এবং বাংলাদেশে আনাচে কানাচে সব শহরে অপারেশন হচ্ছে এবং নিরাপদে হচ্ছে। কিন্তু এই জায়গার মধ্যে একটু পার্থক্য আছে, যে হাই রিস্ক পেশেন্টগুলিকে আমরা যেখানে সেখানে অপারেশন করব না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একই ছাদের নিচে অথবা একই আমব্রেলার নিচে যেখানে আইসিইউ সাপোর্ট আছে, ওয়েল ইকুইপড ওটি আছে, এবং কনফিডেন্ট সার্জন অ্যানেস্থেটিস্ট আছেন, ওনাদেরকে দিয়ে আপনাকে এই অপারেশনটা যেতে হবে। তাহলে এটা এই যে হাই রিস্ক পেশেন্ট যাদের ঝুঁকি একটু বেশি, তাদের ক্ষেত্রে আগে থেকেই একটা সাবধানতা অবলম্বন করতে হবে। সবাইকে নিয়ে যে রোগীর যেই রোগটা আছে, কোমরবিডিটি, কোএক্সিস্টিং ডিজিজটা আছে, ওই সাবজেক্টের লোককে এখানে ইনভলভ করা যেতে পারে। তো আমরা অ্যানেস্থেসিয়া দিব, এবং পরবর্তীতে এই রোগীর আইসিইউ সাপোর্ট লাগতে পারে, কিন্তু ওই হসপিটালটাতে ওই আইসিইউ সাপোর্টের ব্যবস্থা থাকতে হবে। এইটা হচ্ছে আমাদের বিশেষত্ব। ইউনিকো এই অল দি থিংস একই সাধারণ সমস্ত সেবা নিশ্চিত করার নিশ্চয়তা দিচ্ছেন। আমরা আসবো এক পর্যায়ে যে আপনাদের হসপিটালে যে বিষয়গুলো এখানে করেছেন। আমি ছোট্ট একটু এক্সাম্পল একটু নিচ্ছি আপনার কাছ থেকে। ধরা যাক কোনো একজনের কোনো এক সময়ে হার্ট অপারেশন হয়েছে, এবং পরবর্তীতে তার কিডনিতেও একটা অপারেশন করা লাগবে। তাহলে সেরকম সময়ে আপনাদের খেয়াল করতে হবে যে তার হার্টের কন্ডিশনটা অনুযায়ী কিন্তু তখন আপনি বিবেচনায় রেখে, উনি একজন উচ্চ ঝুঁকির একজন পেশেন্ট হয়ে গেছেন, সো কিডনি অপারেশন তার দরকার, কিন্তু হার্টের বিষয়টা খেয়াল রেখেই তাকে আগাতে হবে। এটা হচ্ছে বিষয়। একই ধন্যবাদ, প্রশ্নটা অত্যন্ত চমৎকার। যে আমি হার্ট ডিজিজের রোগী, আমি লাংস ডিজিজের রোগী, আমার লিভার ডিজিজের রোগী অথবা কিডনি ডিজিজের রোগী, আমাকে অপারেশনে যেতে হবে। এখন এই রিস্কগুলি নিয়ে আমাকে যেতে হবে, এই কেয়ারগুলি আমাকে নিতে হবে, এবং এই জিনিসগুলি আমরা মনিটর করি এবং ক্যালকুলেট করি ড্রাগ, এবং পরবর্তীতে কী সিকোয়েন্সগুলি হবে, এই রোগীটাকে ভেন্টিলেশন রাখতে হবে কিনা, আইসিইউতে যেতে হবে কিনা, এই অ্যাসেসমেন্টগুলি আমরা আগেই করে নিই। রেখে তারপরে তার প্রস্তুতিটা শুরু হবে। অনেক ধন্যবাদ ডক্টর মুজিবুর রহমান। এবার আমি আবার একটু আসি ডক্টর হাসান মুর্শিদ আপনার কাছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে রোগীর নিরাপত্তার জায়গাটা, সেফটি যেটা, সেটি সবচেয়ে আগে আপনাদের কনসার্ন। কিভাবে আপনারা এই বিষয়টি আপনারা নিশ্চিত করেন যে হ্যাঁ, আমি এই রোগীকে এই নিরাপদ আইসিইউ বা সার্জারি যাই হোক
সেটা দিচ্ছি এবং তার সাথে অ্যানেস্থেশিয়াকে আমি সংযুক্ত করছি। এই রোগীর নিরাপত্তা বিধানটা যদি বলি তাহলে এটাকে আমরা দুইটা ভাগে দেখি। একটা হলো যে উনাকে যেখানে অপারেশন করা হবে, অস্ত্রোপচার করা হবে, সেই অপারেশন থিয়েটার সেফটি প্রোটোকলটা আমরা পালন করি কিনা। দ্বিতীয়টা হলো যে আমি যে অপারেশন বা অস্ত্রোপচারটা করব, এই স্টেপসগুলোতে আমি সেফটি পালন করি কিনা। আমি যদি প্রথমে আমাদের অপারেশন থিয়েটার প্রোটোকলের কথা আসি, সেক্ষেত্রে আমরা একটা কনসেপ্ট আছে যেটা নাকি আমরা ফলো করার চেষ্টা করি, গ্রিন ওটি কনসেপ্ট। অর্থাৎ আমার এখানে যে গ্যাস ব্যবহার করা হবে সেটা আমার অ্যাটমসফিয়ারে চলে যাবে, ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। এখানে আমরা যা ব্যবহার করবো সেটা রিইউজেবল হবে না, ওয়ান টাইম ডিসপোজেবল হবে। এখানে আমার যে ইনফেকশন প্রিভেনশন প্রোটোকলটা ব্যবহার করা হবে এটা স্ট্রিক্টলি কমপ্লায়েন্স করা হবে। এখানে আমরা যে গ্যাসটা ব্যবহার করব সেটা কার্বন ইমিটিং গ্যাস হবে না, অর্থাৎ এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা দেবো, এনশিওরিং এসেপসিস অর্থাৎ জীবাণুমুক্ত পরিবেশ। এখন আসেন আমি তাহলে পরিবেশটা তৈরি করে দিলাম, এখন ওখানে আমি অস্ত্রোপচার করব। এখন অস্ত্রোপচারে বিভিন্ন ধাপ আছে, এই ধাপগুলোকে আমি কিভাবে সেফটি এনশিওর করব। এটাকে আমাদের দর্শকদের সুবিধার জন্য যাদের অনেকেরই হয়তো অভিজ্ঞতা আছে প্লেনে চড়ার, প্লেনের ধাপ সম্পর্কে আমরা বলি টেক অফ, ফ্লাইং অ্যান্ড ল্যান্ডিং। অপারেশনের ধাপটাও অস্ত্রোপচার ঠিক তেমনই। প্লেনে যখন আপনি উঠবেন, টেক অফের আগে আপনাকে একটা চেক আপ করতে হয়। আমাদের অপারেশন থিয়েটারে অপারেশন অস্ত্রোপচার করার আগে আপনাকে চেক আপ করতে হবে, যেটা আমাদের প্রফেসর আরিফ বলে দিল কনসালটেন্ট, যে চেক আপটা ভালো মতো হতে হবে। আমার প্লেনে ওঠার সময় চেক আপ যদি ঠিক মতো নয়, বোমা নিয়ে চলে গেল প্লেন কিন্তু বাস্ট, তাহলে কি আমার চেক আপটা খুব ভালোভাবে হতে হবে। এখন আসেন আপনি আবার আমি প্লেনে উঠে গেলাম, মেনটেনেন্স, অর্থাৎ তখন আমি ঘুমিয়ে থাকলে হবে না। আমি যে কথাটা বোঝা, আপনি যখন অচেতন আমরা তখন সচেতন, অর্থাৎ তখন আমরা করি কি প্রত্যেকটা ভাইটালস বলতে বুঝি আমাদের জীবন রক্ষাকারী অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, ব্রেন, লাং, হার্ট অ্যান্ড আদার্স পার্টস অফ সার্কুলেশন মনিটর করি। এবং এই সব মনিটর করার জন্য কিন্তু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মতে যেসব যন্ত্রপাতি দিয়ে ব্যবহার করার কথা সেসব ব্যবহারের মধ্যে আমরা এনশিওর করি তার সমস্ত কিছু স্বাভাবিক আছে। পাইলট যেমন অটো দিয়ে চলে যায়, আমরা ঠিক অটো দিয়ে চলে যাই না, আমরা থাকি। সব মনিটর করি। আচ্ছা, এরপরে আসে এখন আপনার যদি ওখান থেকে যদি মেনটেন্স সুন্দর হয়, ল্যান্ডিংয়ের সময় দেখবেন যে আপনাদেরকে অনেক ইনস্ট্রাকশন দেওয়া হয় প্লেনে, আপনি সিট বেল্ট বাঁধেন, এই করেন সেই করেন, যেটাকে আমরা বলি চেকলিস্ট। এই চেকলিস্টটা কিন্তু আমরা প্লেন চালানোর আগে যেটা করে আমরা সেখানেও করি। আমরা আমার অ্যানেস্থেশিয়া মেশিন চেক করি, আমরা আমাদের মনিটরগুলো চেক করি, আমরা পেশেন্টের আইডেন্টি চেক, ইন্টারন্যাশনাল পেশেন্ট সেফটি গোলের মধ্যে যে 6টা পথ আছে সবগুলো চেক করি। এই চেকটা কন্টিনিউ করে অপারেশন চলাকালীনও আমরা WHO ওয়ার্ল্ড সেফটি চেকলিস্ট, সার্জিক্যাল চেকলিস্ট যেটা, সেটাও পালন করি। যখন নামার সময় আমরা চেক করি সব কিছু কমপ্লিট হলো কিনা, কোনো ইনস্ট্রুমেন্ট রেখে দেওয়া হলো কিনা, কোনো গজ রেখে দেওয়া হলো কিনা, পেশেন্টটা ঠিক মতো করে স্পেসিমেন যাচ্ছে কিনা। এই চেকলিস্ট এনশিওর্ড, দেন তাকে আমরা ঘুম থেকে অচেতন থেকে সচেতন করে নিয়ে আসি। সো ফ্লাইট থেকে ডাউন পর্যন্ত কিন্তু পুরো টেনিউটাল আমার অপারেশন টেন, এখানে আমরা এইভাবে করে সেফটি এনশিওর করি। পরবর্তী সেফটি হলো যেটা হলো আমরা একে অপারেশন থিয়েটার থেকে দিয়ে দেবো, হয় পোস্ট অপারেটিভ দেবো, সার্জিক্যাল আইসিউতে দেবো, নাহলে আইসিউতে দেবো। হ্যান্ড ওভার প্রসিজারটা আমাদের ইন্টারন্যাশনাল এসবার টেকনিক বলে একটা কথা আছে, সেটা আমাদের নার্সরা যারা আছেন তারা দক্ষ, তারা ওই টেকনিকে হ্যান্ড ওভার করেন। সো দিস ইজ দ্য স্টেপস, আমরা এতগুলো স্টেপের মধ্যে আমরা সেফটি এনশিওর করি। সো সেফটি নিয়ে আমরা সচেতন। আচ্ছা, এটা আসলেই এই নিরাপদ ব্যবহার জায়গা, যেটা আমরা যে মাঝে মাঝে কিছু দুর্ঘটনার খবর যে শুনি, সেটাই তো মানুষকে খানিকটা উদ্বিগ্ন করে তোলে। সুতরাং অনেকে আশান্বিত করবে যে ধাপগুলোর কথা বললেন, প্র্যাকটিসের মধ্য দিয়ে কিন্তু রোগীকে আমরা নিশ্চয়তা দিতে পারি। আমি ডক্টর আরিফুল হক আপনার কাছে আসি, যে এই যে এত চেষ্টা, এত কিছু আপনারা অ্যাসেস করেন, তারপরেও তো কখনো কখনো কিছু ঘটনা ঘটে যায়। এ নিয়ে অনেক রকমের লিটারেচার আছে, সিনেমা আছে, যেখানে দেখানো হচ্ছে যে একজন রোগীকে হয়তো এরকম অচেতন করা হলো, আপনারা তাকে যেটা ওষুধ দেওয়ার কথা দিলেন কিন্তু তার অপারেশন হচ্ছে কিন্তু টের পাচ্ছেন সব কিছু। তাহলে এই যে একটু অস্বাভাবিকই আসলে ঘটনা, আপনারাও নিশ্চয়ই তখন হঠাৎ করে একটু অপ্রস্তুত হয়ে যান যে কী করবেন। এইরকম ঘটনা কেন ঘটে এবং সেটার হার কেমন, মানে এই ঘটনাগুলো ঘটার হার কেমন, এবং যদি কখনো কারো ঘটে যায়, আপনারা যখন বুঝতে পারেন যে এরকম একটি ঘটনা ঘটে গেছে, যে রোগী টের পাচ্ছে যে তার উপর অপারেশন হচ্ছে, তখন আপনারা কি করেন? থ্যাংক ইউ সুন্দর কোশ্চেন করার জন্য। আপনি যে ঘটনাটা বলেছেন এটা অনেকটা হচ্ছে আমরা বলি মেডিকেল টার্মে অ্যাওয়ারনেস। আচ্ছা, এটা আমি যদি খুব সহজভাবে বোঝাতে চাই, সেটা হচ্ছে যে আমরা ভার্চুয়াল রিয়েলিটি আমরা যখন দেখি তখন কি হয়, মনে হচ্ছে যে আমি হয়তো
প্যাডটা আমার চোখে রেখেছি, কিন্তু মনে হচ্ছে যে আমি একদম সবকিছু রিয়েল মনে হচ্ছে। অথবা আমরা যখন ঘুমানোর সময় মাঝে আমরা কিন্তু ড্রিম দেখি, মাঝে মাঝে ভালো ড্রিম, মাঝে মাঝে খুব ব্যাড ড্রিমও আমরা দেখি। তো খারাপ ড্রিমগুলো যখন দেখি মনে হচ্ছে যে জীবন্ত কিছু হচ্ছে, খুব খারাপ কিছু হচ্ছে, এই যে অনুভূতিটা। তো অপারেশনের আগে আমরা যখন অ্যাসেসমেন্টটা করি তখন কিন্তু আমরা পেশেন্টকে এনশিওর করি যে আপনার এই ধরনের কোনো অনুভূতি হবে না, হওয়া উচিত না। কিন্তু তারপরেও এটা হচ্ছে টেকনিক্যাল ফেইলিওর হতে পারে, বা আমার যে পরিমিত ওষুধ যে যতটুকু দরকার ছিল ওইটা অ্যাচিভমেন্ট না করার জন্য হতে পারে। তো বিভিন্ন কারণেই এই ধরনের অ্যাওয়ারনেস পেশেন্ট জেগে যেতে পারে, যেটা আমাদের হওয়ার কথা ছিল না বা হওয়া উচিত না। এটাকে আমরা বলা হয় যে অ্যাওয়ারনেস ডিউরিং অপারেশন। আচ্ছা, তো এই অ্যাওয়ারনেস যেন না হয় সেজন্য আমরা কিছু গাইডলাইন বা প্রোটোকল ফলো করি। এর মাঝে হচ্ছে যে কোন মেডিসিনটা কি পরিমাণে দেওয়ার কথা সেটা আমরা এনশিওর করি। তারপর হচ্ছে যে আমরা বুঝতে পারি একজন যখন ড্রিম দেখে তার হৃদপিণ্ডের গতি কিন্তু বেড়ে যেতে পারে, তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তো আমরা ওগুলো তো মনিটর করছি। আর একটা ইম্পর্টেন্ট মনিটরিং হচ্ছে সেটা বলতে BIS, বাই স্পেক্ট্রাল ইন্ডেক্স। তো এটা একটা ইজি মনিটরিংয়ের একটা, আমি যদি সহজভাবে বলি, একটা নিউমেরিক্যাল নাম্বার আছে। আচ্ছা, এটা স্ক্রিনে দেখা যায়, এটা রাইট, একটা মেশিন একটা। তো ওই পালস ব্লাড প্রেশার যেরকম করে দেখা যায়, BIS মনিটরটাও সেরকম করে দেখা যায়। তো সেই নিউমেরিক্যাল আমাদের একটা রেঞ্জ থাকে, যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মাঝে যদি পেশেন্টটাকে আমরা রাখতে পারি তাহলে হয়তো না তাহলে অ্যাওয়ারনেস থাকার কথা না। আচ্ছা, আমরা এইভাবে পেশেন্টের অ্যাওয়ারনেসটাকে প্রিভেন্ট করি। আচ্ছা, তাহলে এটি আপনাদের প্র্যাকটিসের ভেতরে এরকম তো আছে, কিন্তু তারপরেও তো কিছু কিছু বোধহয় ঘটেই যায় এরকম। সেটার হার সাধারণত কেমন? আমার মনে হয় অনেক সাধারণ মানুষই জানতে চাইবে যে আমার ক্ষেত্রে কি এটা ঘটতে পারে। থ্যাংক ইউ। আসলে এটার হার আমি এক্স্যাক্টলি এটার এখন ডেটাটা বলতে পারছি না। তো এটা অ্যাকচুয়ালি এটা রেয়ার, ডিপেন্ড করে আসলে একটা ভালো অ্যানেস্থেসিয়া আমরা যদি বলি, বা যেটা প্রোটোকল বেসড অ্যানেস্থেসিয়া যদি বলি, সেই ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। একটু অ্যাড করতে চাই যে ডক্টর আরিফ সুন্দর করে বলেছেন। তো ইন দ্যাট কেস আমরা প্রি অ্যাসেসমেন্টের সাথে একই সাথে আমরা একটা প্রি মেডিকেশন করি। কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলি আপনি অপারেশনের আগে যদি আমি খেতে দিই, তাইলে এই রুগী কীভাবে অপারেশন থিয়েটারে গেল, অপারেশন হলো, অপারেশন থিয়েটার থেকে বের হলো, এটা সে বলতে পারে না, ভুলে যায়, অ্যামনেশিয়া বলে শব্দটাকে। আর একটা এক্সপিরিয়েন্স হয়তো যারা অপারেশন রুগী দেখেছেন অথবা আমরা যারা হ্যান্ডেল করি শুনেছেন যে আমার অপারেশন কি হয়ে গেছে, এই শব্দটা। কিন্তু তার মানে কি মাঝখানে ইন্টারভিউ কোথায় ছিলেন? প্রিয় ওয়ার্ড থেকে অথবা কেবিন থেকে প্রিয় রুমে আসলেন, উটিতে ঢুকলেন, অপারেশন থিয়েটারে পোস্ট অপারেটিভ গেলেন, কিন্তু এই সময়টা কিন্তু সে মনে রাখতে পারে না। তো এটা আমরা প্র্যাকটিস করি কমনলি, যে কারণে এই রুগী, তবে ইট ইজ রেয়ার যে হয়তো বা 2-1 এরকম, অথবা এরকম যদি ওষুধ মেডিকেশন না দেওয়া হয়ে থাকে, কিছু কিছু ইমার্জেন্সি ক্ষেত্রে দেওয়া হয় না, সেই ক্ষেত্রে মনে হয় যে এই রুগীর এই কমপ্লেনটা করতে পারে, যে আমি কিছু শুনেছি, দেখেছি। তো আমি ওদের সম্বন্ধে আরেকটু অ্যাড করি। ওর ডক্টর আরিফের কথার সাথে একদম একমত। সেটা হলো যে 20 বাই স্পেক্ট্রাল ইন্ডেক্স, যেটা আমরা আসলে এটা কি, এটা হলো একটা ব্রেইনের মাত্রা, ব্রেন ঘুমে আছে না জাগনা আছে, ওই জাগনাটা দেখতে পারি। কিন্তু এটা খুব কস্টলি, সব জায়গায় অ্যাভেলেবেল না। তাহলে এটা প্রিভেন্ট করার জন্য আমাদের করণীয় কি? আমাদেরকে এই স্যার যেটা বললেন, প্রি অপারেটিভলি ওষুধটা পর্যাপ্ত দিতে হবে, অ্যামনেটিক আমাকে দিতে হবে পার অপারেটিভ সময়ে, এডুকেট ডোজ অফ ড্রাগস, এডুকেট, বেশিও না কমও না। কম হলে পরে এটা সম্ভাবনা থাকে, বেশি হলে সাইড এফেক্টের সম্ভাবনা থাকে। আপনি কিছু আগে যেটা প্রশ্ন করেছিলেন ওনাকে যে ডোজ ক্যালকুলেশন, ইয়েস, এখানে আমাদের একটু মেটিকুলাসলি ক্যালকুলেটেড মনিটর ওষুধ দিতে হয়। আমার ওই সেই থিমে যেতে হয়, আমাকে সচেতন থাকতে হয়, তাহলে এটা সম্ভাবনা কম। তো এই রিপোর্টটা আসলো কেন? আসলে এই জিনিসটা, এই অ্যাওয়ারনেসটা দেখা যায় মোস্টলি গাইনি পেশেন্টগুলোতে। গাইনি পেশেন্ট যাদেরকে সিজার করা হয় আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া, সেই ক্ষেত্রে এদের দেওয়া হয়। কেন? তখন আমরা বাচ্চাকে, মাকে, দুইজনকে কনসিডার করি। আমাদের কাছে দুইটা জীবন, তখন একটা জীবন না। তো অ্যানেস্থেটিক কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলো বাচ্চার ক্ষেত্রে গেলে ক্ষতিকর, তখন ওই পরিমাণ ওষুধ দেওয়া যায় না। সেই ক্ষেত্রে ইনসিডেন্স হতে পারে। ইনসিডেন্স ইজ ভেরি লো, ভেরি লো। আমি এখন দশমিকে বলে দিলে হয়ে যাবে, বাট আমি ওটা বলছি না, খুবই কম।
হলেও এটা এই জন্যই আমাদের প্রসঙ্গ আছে ইনফর্মড কনসেন্ট। আমরা ইনফর্ম করে দিই, কনসেন্ট নিলে হবে না, তাকে ইনফর্ম করি। বিশেষ করে অফিসের ক্ষেত্রে যদি যে লাগে এরকম হতে পারে, নো ওয়ারি, আমরা আপনাদেরকে ওটার ব্যবস্থাপনাও আমাদের আছে, পরবর্তীতে কাউন্সিল করে। এবং এটা বোঝা যায় কখন? অপারেশনের পরে। অপারেশনের পরে পেশেন্ট বলবে আমার ঘুম ভেঙে যাচ্ছে, আমার তো এখনো মনে আসতেছে ওই দিন কি যেন আমার হয়েছিল, তখন তাকে কাউন্সেলিং করে সেট করতে হয়, বাট ভেরি রেয়ার ইনসিডেন্স। তাহলে এই জায়গাটায় আসে পেশেন্টের অধিকার, যেটা যে এই প্রেক্ষিতে আমরা যা কথা বললাম, তার সেফটি, এরকম অস্বাভাবিক খুব কম সম্ভাবনা, তারপরে কিছু একটু ঘটে যেতে পারে, প্রত্যেক মানুষই তো আলাদা, সুতরাং কিছু ঘটতে পারে। এবং আপনারা যেটা বলছেন যে যদি একজন প্রসূতি মা হয়, গর্ভবতী মা, বাচ্চার কথা চিন্তা করে কিন্তু আপনারা অনেক সাবধানতা অবলম্বন করছেন। এই বিষয়গুলো একজন রোগী হিসেবে তারও জানার অধিকার। এইটা আপনারা কিভাবে নিশ্চিত করেন? এর বিশেষ প্রোটোকলটা কি আসলে? ওকে, রাইট। আমি এক্ষেত্রে দর্শক যারা এইসব নিয়ে চিন্তা করছেন, শুনছেন, তাদের জন্য আমি বলবো এই কথাটাই, যে আপনার একটা রাইট আছে, সেই রাইটটা আপনি জানেন, বোঝেন। অ্যানেস্থেশিয়া সাবজেক্ট রিলেটেড আপনার কি রাইট আছে, আপনার কি জানার বিষয় আছে। কারণ আপনার জানাটা কি কি লাগবে, তাহলে প্রথমে ইনফর্ম কনসেন্ট সম্পর্কে আপনি বুঝে যান। অর্থাৎ আপনি এমন একটা সম্মতিপত্র সাইন করবেন, যে সম্মতিপত্র দেওয়ার আগে আপনি যতগুলো আপনার মনে প্রশ্ন আছে, সব প্রশ্নই যেন আপনি করতে পারেন। এই প্রশ্নটা কার কাছে করবেন? অ্যানেস্থেশিওলজিস্টের কাছে করবেন, ঠিক আছে? এবং আপনি অ্যানেস্থেশিওলজিস্টকে খালি প্রশ্ন করে জর্জরিত করে দিলে হবে না, আপনার অ্যানেস্থেশিওলজিস্টকে সাহায্য করতে হবে। সেই সাহায্যগুলো কি কি? আপনার কিছু কিছু অসুখ আছে, কিছু কিছু বিষয় যেটা আপনি আমাকে অবগত করতে হবে। আচ্ছা, যেমন আপনার যদি প্রেশার থাকে আপনি আমাকে জানান, আপনার যদি ডায়াবেটিস থাকে জানান, আপনার যদি হাঁপানি রোগ থাকে জানান, আপনার পেসমেকার আছে কিনা আপনি জানান, আপনার আর্টিফিশিয়াল ডেঞ্চার আছে কিনা জানান। আপনাকে জানতে হবে যে কোনো সার্জিক্যাল প্রসিজার অর্থাৎ অস্ত্রোপচারে গেলে আমরা আপনাদেরকে খালি পেটে থাকতে বলি, বয়স ভেদে 6 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত। এটা একটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে। বাচ্চা কাঁদছিল, কথা গোপন করে যায়, এটা পরিণতি খুবই খারাপ হয়, কারণ তখন ওই খাবারটা শ্বাসনালীতে চলে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়। তো সেই জন্য আপনারা যারা দর্শকরা আছেন, প্লিজ এই বিষয়টা মনে রাখবেন, যে কোনো অপারেশন আগে না খেয়ে থাকাটা সীমিত পরিমাণের ভালো। ওটা আমরা বলে দিই, আমরা আসলে বলে দিই। আপনার অসুখ যা যা আছে বলে দেবেন। আপনার 3 মাসের মধ্যে যদি কোনো ইনভেস্টিগেশন করা থাকে, প্লিজ ওগুলো নিয়ে অ্যানেস্থেশিওলজির কাছে যান, তাহলে আপনার অ্যানেস্থেশিয়া রিপিট করার সংখ্যা কমে যাবে। এবং আপনি আপনার অন্য কোনো অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় কোনো কমপ্লিকেশন হলে সেটা একটু জানিয়ে দেন, তাহলে আপনি দেখবেন যে আপনি সেফ থাকবেন। এবং কনসেন্ট ফর্ম সাইন করবেন আপনি আপনার অ্যানেস্থেশিস্টের কাছে প্রশ্ন করে তারপরে। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর মুর্শিদ। এই বিষয়গুলো রোগীদের জায়গা থেকেও কিন্তু পার্টিসিপেশন, অংশগ্রহণ এখানে খুবই গুরুত্বপূর্ণ জায়গাটা, এবং তার অনেস্টি, তিনি কিভাবে কমিউনিকেট করছেন, যোগাযোগ করছেন, এটি খুব দরকার। আমরা প্রায় শেষের দিকে, কিন্তু আমার মনে হয় একটা প্রশ্ন না করলে আমাদের আলোচনা অসম্পূর্ণ থাকবে। ডক্টর মুজিবুর রহমান, যে আপনারা যারা অ্যানেস্থেশিয়ায় কাজ করছেন, যাদেরকে অ্যানেস্থেশিওলজিস্ট আমরা বলছি, আপনাদের পড়াশোনাটার ব্যাকগ্রাউন্ড কোথায়? যারা ভবিষ্যতে এই ফিল্ডে আসতে চায়, তারা কিভাবে, কোন কোন রুট ফলো করে এখানে আসবে? আমরা কিন্তু এমনিতে এরকম আলোচনায় আপনাদেরকে খুব কম পাই। আমরা একজন সার্জনকে পাই, একজন মেডিসিন স্পেশালিস্টকে পাই, কিন্তু আপনারা সবসময় একটু পিছনে। তো আমরা অনেকদিন পরে আপনাদের সাথে কথা বলার সুযোগ হলো, আমরা কিভাবে নতুন প্রজন্মকে, এটা আপনি আমাদেরকে যেভাবে হাইলাইট করেছেন, যে আপনি আমাদেরকে কম পান, সত্যি রুগীরাও আমাদেরকে কম পায়, শুধু অজ্ঞানে আগে দেখেন। তো এটা তার প্রশ্ন জবাব দেওয়ার আগে আমি একটু শেয়ার করতে চাই যে আমরা অনেক অপারেশনই পুরো অজ্ঞান করতে হয় না। অর্থোপেডিক্সের হাত পা ভেঙে গেল, অথবা স্পাইন সিজার, ওই সার্জারি বললেন, আমরা স্পাইনাল দিয়ে অপারেশন করি, কিন্তু অজ্ঞান হচ্ছে না। ইন দ্যাট কেস তো সে সব দেখতেছে। ও যদি একজন সাধারণ মানুষের বাইরে এসে যখন বলবে যে আমি সব দেখছি, তা আপনি কি ব্যাখ্যা দিবেন? সেখানে তো আমার রুলটার কোনো ব্যত্যয় ঘটেনি, সব ঠিক ছিল। কিন্তু উনি বললেন কি এসে যে আমি তো সব দেখলাম, তার মানে সব লোকের সাথে দেখারই কথা। এটা একটা। আর একটা জিনিস হচ্ছে যে ইট ইজ রাইট অ্যানেস্থেশিয়া, মানে রাইট অ্যানেস্থেশিয়া হলো কিনা, আমি সেফ অ্যানেস্থেশিয়া হইল কিনা, এটা পেশেন্টের রাইট। স্যার যেটা বললেন যে উনি সব জানার অধিকার রাখেন। তো কোন ডাক্তারের কাছে যাবেন, কোন অ্যানেস্থেশিয়াকে নেবেন, ইভেন এখনো পর্যন্ত ওদের চয়েস নাই, তবে এইটাও ওনার রাইট আছেন যে আমি কোন অ্যানেস্থেশিয়াকে দিয়ে, রিনোন অ্যানেস্থেশিয়া আমি অ্যানেস্থেশিয়া নিতে চাই। তো বাংলাদেশ সরকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে অথবা স্বাস্থ্য নিশ্চিত করার জন্য ওই নিরাপদ সড়ক চাই যেমন আপনি বলেন, নিরাপদ মাতৃত্ব চান যেমন বলেন, নিরাপদ চিকিৎসা, অ্যানেস্থেশিয়া কেন চাইবেন না? অবশ্যই এটা আপনার রাইট।
তো এই অ্যানেস্থেসিয়াটার বেসিক যদি আপনি শুরু করতে হবে, আপনাকে MBBS পাস করতে হবে আগে, তারপরে আপনাকে ট্রেনিংয়ের ভিতর দিয়ে যেতে হবে, তারপর একটা ডিগ্রিতে ঢুকতে হবে, তারপরে আপনি এই পরীক্ষার মাধ্যমে এক সময় পাস করলেন। অন্যান্য সব ডিগ্রির মতো যেরকম হয় আমাদের ডিগ্রিগুলি ঠিক ওই রকমই। তবে দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণের পরে আপনার টিচার অথবা আপনার অথরিটি আপনাকে দিবে, আপনি ইন্ডিভিজুয়াল অ্যানেস্থেসিয়া। আপনি যদি ফ্লাইং ইয়ার কথা বলেন, যারা বিমান চালায়, প্রথম দিন তো উঠেই তার বিমান চালাইতে দিবেন না, একটা লম্বা ট্রেনিংয়ের ভিতর দিয়ে। আমার মনে হয় অন্য যে কোনো সাবজেক্টের চেয়ে ইন্ডিপেন্ডেন্ট হতে হলে অ্যানেস্থেসিয়া লম্বা ওই প্রশিক্ষণের ভিতর দিয়ে যেতে হয়। এবং আমরা অনেকে, আপনি জানেন যে আমি কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া দিই, ICU দেখি, সুতরাং আমাকে দেশে বিদেশে ট্রেনিং করতে হয়েছে এবং একটা দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণের ভিতর দিয়ে যেতে হয়েছে। তো আমি বলবো যে অন্য অধিকারের মতো এই অধিকারটাও আপনি প্রতিষ্ঠা করেন, আমাদেরকে সহযোগিতা করেন, আর বিদেশের প্রতি আকর্ষণ কমান। বিদেশে গেলে এই ঠিক আমাদের মতো হসপিটাল, আমাদের যেরকম লজিস্টিক সাপোর্ট আছে, আমাদের যেমন জ্ঞান, আমাদের যে অভিজ্ঞতা, এটা ওই ঠিক এরকমই বিদেশে যাবেন, কিন্তু এতে যেটা হবে দেশের অর্থনৈতিকটা ক্ষতি করলেন, বিদেশি কিছু আমাদের মুদ্রা বিদেশে দিয়ে আসতে হবে। তো এটা আমরা অপচয় মনে করি। দেশকে ভালোবাসুন, নিরাপদ সড়ক যেমন চান, মাতৃত্ব যেমন চান, অপারেশনটা আপনি চান, দেশে চান, এটাই আমাদের। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। একেবারেই শেষ জায়গায় আমরা আছি। ডক্টর হাসান মুর্শেদ, যদি আমাদের যারা দেখছেন দর্শক, তাদের জন্য যদি আপনার কিছু টেক হোম মেসেজ থাকে, যে তাদের জন্য সংক্ষেপে কিছু বলতে চান। আমরা আমাদের আলোচনার মধ্যেই মেসেজগুলো চলে আসছে। প্রথম কথাটা আমি বলবো যে আপনারা যারা দর্শকরা আছেন, তারা আপনার অ্যানেস্থেসিওলজিস্টকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন যে আপনি কোন অ্যানেস্থেসিওলজিস্ট দ্বারা আপনি অ্যানেস্থেসিয়া দিচ্ছেন। তারপর আপনি যেখানে অস্ত্রোপচার করছেন, সেই অস্ত্রোপচার যেখানে হচ্ছে সেটা কি মানসম্মত কিনা। আজকাল অনেক জায়গায় অনেকভাবে অপারেশন হয়ে যায়। তৃতীয় যেটা হলো যে আমাদের দেশে যেটা খুবই জরুরি, আমি বলবো যে আপনারা স্বাভাবিক সন্তান প্রসবের কথা চিন্তা করেন, কারণ অবস্টেটিক অ্যানেস্থেসিয়া অ্যানালজেসিয়া টিম বলে একটা কথা আছে, যেটা নাকি আমরা ব্যথামুক্ত ডেলিভারির কাজ করি। সেই কাজে আমরা আছি আপনাদের পাশে। এই কামনা, সবার সুস্থ কামনা করছি। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম যে অ্যানেস্থেসিয়া, আমরা যখন একজন রোগীর যে কোনো রকমের সার্জারি দরকার হয়, একজন মা যখন সন্তান প্রসব করেন, তখন এই ব্যথামুক্ত সার্জারি অথবা প্রসব, তখন কিন্তু অ্যানেস্থেসিয়ার প্রয়োজন হয়। এই সময়টায় যারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা যখন, যেটি বলছিলেন ডাক্তার হাসান মুর্শেদ, যে আমরা যখন অচেতন থাকি, তখন তারা খুব সচেতনভাবে আমাদের যত্নটা নেন। আমরা তাদের সহযোগিতায় বাংলাদেশের স্বাস্থ্যসেবায় আরও উত্তরোত্তর সমৃদ্ধি আসুক, এগিয়ে যাক, সেই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি।